ইন্টারেস্ট লাগবে। কিন্তু এই যে প্রথম আইটেমের যে টপিকগুলো ইন্ট্রোডাকশন, এখানে আপনাকে এখন যদি ফরেন্সিক মেডিসিনের সংজ্ঞাটা একটু বুঝিয়ে দিতে পারি, এর বেশি তো আমি কিছু করতে পারবো না, মুখস্থ করতে হবে একটু কষ্ট করে। তাহলে আসেন আপনাদের আইটেম 1 ইন্ট্রোডাকশনের প্রথম পেজটা একটু দেখি, আজকে আমি শেষ করব, কারণ এখানে আমি পড়াতে চাচ্ছি, কারণ আপনার কিছু মুখস্থ টপিক আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কি বলেছে যে একটা ডেফিনিশনের জন্য প্রথম ওই খাতার প্রথম কিছু পৃষ্ঠা আলাদা করে রাখেন, ওই ডেফিনিশনগুলো আজকে এই যে ফরেন্সিক মেডিসিন, মেডিকেল জুরিসপ্রুডেন্স, তারপরে পরেরটায় আমরা কি বলেছিলাম পার্থক্য রাখবেন, এই যে পার্থক্য, আর ওই যে ওখানে আমরা সোমাটিক এবং হচ্ছে মলিকুলার ডেথের মধ্যে পার্থক্য পড়েছিলাম, ওটা আপনাদের পার্থক্য ওখানে লিখে রাখবেন এবং মুখস্থ করে ফেলবেন, শেষ, এইটুকুই কাজ। ওটাই আসবে রিটেনে, ওটাই আসবে ভাইবাই, ওটা না পারলে ফেল, এরকম এরকম টপিক এটা। এই যে এইটা ফরেন্সিক মেডিসিনের সংজ্ঞা না পারলে ফেল, এক কথায় ফেল, কোনো পাস সম্ভব না। এই সংজ্ঞা কেউ যদি না পারে, আপনি সাবজেক্ট দিতে আসছেন পরীক্ষা, সেই সাবজেক্টের পরীক্ষার সংজ্ঞা না পারলে পাস সম্ভব না। আচ্ছা দেখেন, তাহলে ইন্ট্রোডাকশন থেকে আমরা আজকে এইটুকু পড়বো, এর বেশি না, এইটুকু পড়বো। দেখেন, ফরেন্সিক, ফরেন্সিক একটা ল্যাটিন শব্দ ফরেনসিস থেকে আসছে, ফরেনসিস। এগুলো আমি কেন বলি, এই যে দেখেন কোন জায়গা থেকে কি আসলে, এগুলো আসলে জানার কোনো দরকার নেই, কিন্তু এইগুলো যদি আপনি মানে ইন্টারেস্টেড থাকেন যে আপনার ঘটনা প্রবাহ কোন জায়গা থেকে কোন জায়গায় আসলে, ফরেন্সিক শব্দটা আসলে কি, যদি একবার বুঝে যান যে এটা রিলেটেড টু ফোরাম, যেটা হচ্ছে একটা রোমান মার্কেট প্লেস ছিল, রোমান সাম্রাজ্যে একটা মার্কেট প্লেস ছিল, এরকম একটা মার্কেট প্লেস যেখানে লোকজনরা একত্রিত হতো এবং প্র্যাকটিস করতো তাদের ল প্র্যাকটিস করতো, মানে বিভিন্ন লয়াররা আসতো, ল এসে প্র্যাকটিস করতো, ভাবেন একটা সালিশ বসতো আর কি, ওইরকম। আপনি বুঝে গেলেন যে এই ফরেন্সিক শব্দটা তাহলে একটা সালিশ কেন্দ্র থেকে আসছে। তাহলে এই ফরেন্সিক শব্দের সাথে যদি ল্যাটিন থেকে ইংলিশ ভার্সন কি ফরেন্সিক, এবং এই ফরেন্সিককে আপনি যদি এক কথায় প্রকাশ করেন ইউজড ইন দ্য কোর্ট অফ ল, তাহলে ফরেন্সিক মানে কি, এর এক কথায় প্রকাশ মানে ফরেন্সিক হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আপনি লতে, কোর্ট অফ লতে ইউজ করবেন। তার মানে এখানে কিন্তু আপনি কোনো মেডিকেল শব্দটা কিন্তু আসছে না, এটার উৎপত্তির সাথে কোনো মেডিসিনের সম্পর্ক নাই, ঠিক আছে। যখন আমরা ফরেন্সিক মেডিসিন লাগিয়ে দিলাম তখন ফরেন্সিক মেডিসিন চলে আসলো। তাহলে ফরেন্সিক মানে হচ্ছে আপনার ইউজড ইন দ্য কোর্ট অফ ল, কোর্টে যেই জিনিসগুলো ইউজ হবে সেটাই হচ্ছে ফরেন্সিক। যে আমরা ফরেন্সিক মেডিসিন যখন বলবো, ধরেন যে আমার অটোপসি রিপোর্টটা একটা মেডিকো লিগাল ডকুমেন্ট, তার মানে সেটা আপনার একটা ফরেন্সিক, ঠিক আছে। এই আচ্ছা, এখানে তাহলে আমরা দুটো জিনিস আছে, এই ল এর সাথে মেডিসিনের সম্পর্কর ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে মেডিসিন যখন লকে হেল্প করবে সেটা হবে ফরেন্সিক মেডিসিন, আর আপনি যদি ল মেডিসিনের উপর নিয়ে আসেন, মানে আমার ডক্টরের মধ্যে যে অলিখিত বা লিখিত যে লগুলো রয়েছে, ধরেন যে আমরা যে জেনিভা ডিক্লারেশন বলি, সেটা কিন্তু আমরা হচ্ছে শপথ করেছি সবাই, এই শপথের মাধ্যমে আমরা কিন্তু বলে আসছি যে আমরা কি কি করব, শপথ গ্রহণ করেছি প্রথম দিনই, আপনারা ওরিয়েন্টেশনের দিনই করে আসছেন। তো সেটাই কিন্তু একটা মেডিকেল জুরিসপ্রুডেন্সের অংশ। মেডিকেল ইথিক্স আছে, ইথিক্স, কোন ল ফলো করব, এগুলো কিন্তু অংশ, এগুলো কিন্তু আপনার মানতে হবে, ফলো করতে হবে। এটা ফলো না করলে আপনার দেখা যাবে কমিউনিটিগত যে আইন কানুন আছে, বিএমডিসি, তারা কিন্তু আপনার বিরুদ্ধে তারা নিজের থেকে তদন্ত করে আপনাকে কিন্তু ডাক্তারের যে আপনার সার্টিফিকেট, রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারে। তার মানে এটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স, এটা আপনার মেডিসিনের যে আমার স্যার ম্যাডাম আছে, যে সিনিয়র আছে, উনারা আপনার এখানে যে লটা ফলো করবে, আমরা নিজেদের মধ্যে যে লটা ফলো করব। আর ফরেন্সিক মেডিসিন হচ্ছে যে আপনার মেডিকেল নলেজ আপনি যখন ইউজ করতে যাবেন একটা কোর্টের লতে, মানে জাস্টিস সিস্টেমে আপনি যখন হেল্প করবেন আপনার মেডিকেল নলেজ নিয়ে। দেখেন তাহলে সংজ্ঞাটা পড়ে ফেলি, ফাদার অফ ফরেন্সিক মেডিসিন কি, কে, আর হচ্ছে হোয়াট ইজ ফরেন্সিক মেডিসিন। দেখেন, এটা হচ্ছে দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অফ ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চ অফ মেডিসিন। এটুকু আগে বোঝেন, এটা একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান যেটা হচ্ছে ডিল করে অ্যাপ্লিকেশন অফ নলেজ অন ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চ অফ মেডিসিন। আপনার মেডিসিনের অনেক ব্রাঞ্চ আছে, অনেক ব্রাঞ্চ আছে, সব ব্রাঞ্চগুলোকে নিয়ে আপনি তার নলেজ যখন অ্যাপ্লাই করবেন, ওয়েন এভার অ্যান্ড হোয়ার এভার ইট ইজ নেসেসারি অর রিকোয়ার্ড ফর টেকিং ডিসিশন, যখন আপনার ডিসিশন নেওয়ার জন্য প্রয়োজন বোধ করবেন তখন আপনি আপনার এই অ্যাপ্লিকেশন করবেন নলেজগুলো। এটুকু গেল। এরপরে দেখেন, ইন কেস অফ লিগাল অ্যাফেয়ার্স বোথ ক্রিমিনাল অ্যান্ড সিভিল কেসেস, ক্রিমিনাল অথবা সিভিল দুই জায়গায় আপনি এই আপনার নলেজগুলো অ্যাপ্লাই করতে পারেন। ক্রিমিনাল বলতে ধরেন এই যে মার্ডার, আরটিএ, অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো হচ্ছে ক্রিমিনাল চার্জ। আর সিভিল বলতে সিভিল বলতে ধরেন যে কোনো জমি নিয়ে ডিসপিউট হয়েছে, এই সব ক্ষেত্রে আপনার হচ্ছে এই মেডিকেল লিগাল জিনিসগুলো চলে আসে, এগুলো কিন্তু সিভিল সিভিল কেসেস। আচ্ছা,
টু এইড ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। আপনি এর মাধ্যমে এই যখন আপনি ডিসিশন নিলেন, কোন ধরনের কিসে কিসে ডিসিশন নিলেন, ক্রিমিনাল এবং সিভিল কেসে ডিসিশন নিলেন, নেওয়ার মাধ্যমে আপনি এইড করলেন, হেল্প করলেন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের সিস্টেমকে আপনি হেল্প করতে সাহায্য করলেন। এক কথায় বাংলা যদি বুঝাই, এই সংজ্ঞাটা আপনার তো মুখস্থই করতে হবে, কিন্তু এক কথায় বাংলা যদি বুঝাই, এটা আপনার মুখস্থ করা ছাড়া পাশ করা সম্ভব না। আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে এমন একটা বিজ্ঞান, যেই বিজ্ঞানে আপনি আপনার সারা জীবন ধরে যেই নলেজগুলো গেইন করছেন মেডিসিন পড়ে, মেডিকেল পড়ে, সেই নলেজগুলো আপনি ইউজ করবেন হচ্ছে ক্রিমিনাল এবং সিভিল কেসে, এবং তার সেই নলেজগুলো ইউজ করার মাধ্যমে আপনার যে জাস্টিস সিস্টেমটা তারা সুবিধা পাবে আপনার কাছ থেকে। এর কারণে কিন্তু আপনাকে ডেকে নিয়ে যাবে। আপনি একটা ফরেন্সিক রিপোর্ট তৈরি করলেন, অটোপসি রিপোর্ট তৈরি করলেন, এই অটোপসি রিপোর্টটা কিন্তু আপনাকে ডেকে নিয়ে যেয়ে দেখাতে হবে, আপনাকে কিন্তু হাজিরা দেওয়া লাগবে কোর্টে। এইটাই কিন্তু আপনার হেল্প ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এবং আপনি যে তৈরি করলেন অটোপসি রিপোর্ট, তার কারণে আপনার কি কি লাগলো, এই যে নলেজ অফ ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চ অফ মেডিসিন আপনার ইউজ করা লাগলো আপনার নলেজটাকে, এবং আপনি এর মাধ্যমে একটা ডিসিশন নিয়ে সেখানে কিন্তু কজ অফ ডেথ, তারপরে ম্যানার, মোড, নেচার অফ ডেথ সব কিছু লিখে দিলেন, এবং সেই কেসটা হতে পারতো ক্রিমিনাল এবং সিভিল কেসে। এই হলো বাংলায় বুঝানো। এটা আসলে বুঝালাম এইটুকু, এরপর বাকি দায়িত্ব আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এরপর মেডিকেল জুরিসপ্রুডেন্স, এটা কি দেখেন, ফরেন্সিক মেডিসিনে এটা হচ্ছে ল অ্যান্ড মেডিসিন রিলেশনশিপ। আচ্ছা, জুরিস, জুরিস শব্দটা হচ্ছে ল এবং প্রুডেন্সিয়া হচ্ছে নলেজ। এটা একটু মাথায় রাখেন, এটা মাঝে মধ্যে ধরে কিন্তু, যে জুরিসপ্রুডেন্সটা মানে কি, জুরিস মানে হচ্ছে ল আর প্রুডেন্সিয়া মানে নলেজ। তাহলে হচ্ছে ল এর নলেজ আপনি যখন মেডিসিনে ইউজ করছেন, এই দেখেন এই যে এই ফ্লো চার্টটা, ল এর নলেজ যখন মেডিসিনে ইউজ করেন মেডিকেল জুরিসপ্রুডেন্স, আর মেডিকেলের নলেজ যখন লতে ইউজ করেন তাহলে হচ্ছে ফরেন্সিক মেডিসিন। ঠিক আছে, এবার দেখেন এই সংজ্ঞাটা কীরকম। What is medical jurisprudence? The science which deals with the science which deals with the application of knowledge of law for the guidance of medical profession. আপনার মেডিকেলের যে ইথিক্স, যে আপনি হচ্ছে কি বলে, আপনার কাছে যে বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে আপনার বিভিন্ন গিফট নিয়ে আসবে, আপনি গিফটের মাধ্যমে ওদের ওষুধই লিখে দিবেন, সেটা কিন্তু আপনার মেডিকেল ল বলে না, মেডিকেল জুরিসপ্রুডেন্স কিন্তু সেটা বলে না। সেটা বলে না, আপনি সেটা তাহলে করবেন না। এই যে আপনাকে যে একটা করবেন না, এটার একটা গাইডেন্স দিল মেডিকেল প্রফেশনে, এটাই হচ্ছে আপনার মেডিকেল জুরিসপ্রুডেন্স। এই যে একটা গাইডেন্স দিল আপনাকে, বলে দিল যে এটা করবা না তুমি, এটাই হচ্ছে আপনার মেডিকেল প্রফেশনে মেডিকেল জুরিসপ্রুডেন্স। ঠিক আছে, দ্য সায়েন্স উইচ ডিলস উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অফ ল। এখানে আমরা অবশ্যই ওই ল বুক থেকে লগুলো নিয়েছি, আমরা নিজেরা এই ল বানাইনি যে আমরা ওষুধের কোম্পানির থেকে কোনো সুবিধা নিতে পারবো না, এটা আমাদের নিজে বানানো ল না, অবশ্যই হচ্ছে নলেজ অফ ল ইউজ করে বানিয়েছে। এবং সোসাইটি এক একটা ল বানায়, এক একটা ল এর উপর এক একটা সোসাইটি দাঁড়ানো, বাঙালি সোসাইটির বিভিন্ন একটা নির্দিষ্ট ল আছে, আমরা কিছু পরিমাণ ব্রিটিশ ল থেকে নিয়েছি, কিছু ইন্ডিয়ান ল এর সাথে সম্পৃক্ততা আছে, আমাদের এই এলাকায় যেরকম ল চলে সেই ল। আবার এই একই ল দেখবেন যে হচ্ছে অন্য জায়গায় গিয়ে ভিন্নতা হতে পারে। তার মানে ল হচ্ছে মানুষের একটা সোসাইটির একটা জাতিগত একটা সিস্টেম, যেটা হচ্ছে আপনার কি বলবে, একটা সমষ্টিগতভাবে আমরা চিন্তা করেই তৈরি করেছি, এটা কারোর একজন ব্যক্তির না। লটা লটা হচ্ছে সবার থেকে বানানো, এবং বিভিন্ন দেশের মাথারাই এই লগুলো তৈরি করে থাকে। তাহলে এই ল এর নলেজ যখন আমরা মেডিকেল সেক্টরে কাজে লাগাবো, সেটাই কিন্তু হয়ে যাবে মেডিকেল জুরিসপ্রুডেন্স। এই হলো আপনার বাংলা কথা, আর বাকিটুকু মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এইবার লাস্ট টপিক আমাদের আজকের, ফরেন্সিক মেডিসিন মেডিকেল জুরিসপ্রুডেন্সের পার্থক্য। প্রথমে আপনি যদি রিটেনে আসে তাহলে ডেফিনেশন দিয়ে দেন, পয়েন্টটা এই দুটো ডেফিনেশন লিখে ফেলেন। রিটেনে সর্বোচ্চ 2 মার্কে আসবে, আপনার 4টা পয়েন্ট লেখা লাগবে। আপনি যদি 4 পয়েন্টের প্রথমে ডেফিনেশনটা দিয়ে দেন তাহলে খুবই সুন্দর হবে। এরপরে এটা কি নিয়ে ডিল করে, এটা করে হচ্ছে মেডিকেল অ্যাসপেক্ট অফ ল, ল এর মেডিকেল অ্যাসপেক্টটুকু নিয়ে ডিল করে, এটা বুঝে গেলেন। আর হচ্ছে এটা লিগাল অ্যাসপেক্ট অফ প্র্যাকটিস অফ মেডিসিন, এটা মেডিসিন প্র্যাকটিস করার সময় আমার যে ল ফলো করা লাগবে সেটা নিয়ে ডিল করে। দেখেন এখানে কিন্তু অন্যভাবে লেখা, আমি একটু সাজিয়ে দিয়েছি সুন্দর করে, মানে বুঝতে সুবিধা হবে। তারপর হচ্ছে ইউজড বাই, কে ইউজ করে, এটা কোর্ট ইউজ করে। আপনার যে লিগাল ডকুমেন্টটা, আপনি যে অটোপসি রিপোর্ট লিখেছেন, ইনজুরি রিপোর্ট লিখেছেন, তারপরে আরও আছে ইনস্যানিটি রিপোর্ট আছে, বার্থ রিপোর্ট, এগুলো কিন্তু ডাক্তাররা লিখে দেয়। এই রিপোর্টটা কোর্ট ইউজ করবে, আপনি না। আপনি বানিয়ে দিবেন কোর্টের জন্য, আপনি কোর্টকে হেল্প করেছিলেন, আমরা কি দেখেছিলাম, টু এইড ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এইটা তাহলে ইউজ করবে কে, কোর্ট। আর এটা আপনি এই মেডিকেল জুরিসপ্রুডেন্স কে ইউজ করবে, ল বানিয়ে দিয়েছে আপনার দেশের মাথারা, বা হচ্ছে দেশের যে লয়ার, ল নিয়ে যারা পড়ে ওনারা বানিয়ে দিয়েছেন, কিন্তু ইউজ করছে কিন্তু মেম্বার্স অফ মেডিকেল প্রফেশন। ইজি। ঠিক আছে, সাব ডিভিশন, এর অনেকগুলো সাব ডিভিশন আছে, প্রায় 12+ সাব ডিভিশন, এর কোনো সাব ডিভিশন নাই,
12+ সাব ডিভিশন। আমি আজকে লাস্ট শেষ করব হচ্ছে এটা এটা বাদ দিয়ে যে ডিভিশনগুলোর নামগুলো দেখিয়ে দিব। আর হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন করবে হচ্ছে অল মানুষের জন্য, প্রত্যেকটা মানুষই ক্লিনিক্যাল বা সিভিল, এই কি বলে, ক্রিমিনাল বা সিভিল লিগাল কি বলে ইস্যুতে পড়তে পারে। হুম, কিন্তু এই জন্য এটা সবাই ইউজ করতে পারে, ঠিক আছে, এটা গেল। আর হচ্ছে এটা হচ্ছে আপনার অনলি রেজিস্টার্ড ডক্টরদের জন্য, বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তাররা এই মেডিকেল জুরিসপ্রুডেন্সের অন্তর্ভুক্ত। এই আপনার একটা নর্মাল মানুষের যে ডাক্তার না, তার বিচার করবে না আপনার বিএমডিসি, ঠিক আছে, এই এই জিনিসটা বোঝানো হচ্ছে। আর অ্যাপ্লিকেশন তো গেল। আর রিলেশনে বলা হচ্ছে যে মেডিকেল মেন, এখানে হচ্ছে ব্রিং দ্য মেডিকেল মেন ইনটু দ্য কন্ট্যাক্ট উইথ দ্য কোর্ট অফ ল। ওই যে যেটা যে আপনার যে স্যার আছেন বা ম্যাডাম আছেন আপনার, যারা অটোপসি রিপোর্টগুলো লেখেন, উনাদের কিন্তু কোর্ট অফ লতে যাওয়া লাগছে, মানে কোর্টে যাওয়া লাগছে, কোর্টে গিয়ে ওনাদের ওই প্রেজেন্ট করা লাগে, পক্ষে বিপক্ষে বলা লাগে না। এখানে জাস্ট হচ্ছে আপনি যা লিখেছেন সেইটুকু বলতে হবে, আপনার মেডিকেল নলেজ দিতে হবে এখানে, আপনি নিজের কোনো অপিনিয়ন দিবেন না। আচ্ছা, আর যেটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স, এখানে হচ্ছে ব্রিংস রিলেশনশিপ বিটুইন ডক্টর পেশেন্ট অ্যান্ড ডক্টর স্টেট। এখানে আপনার ডক্টর একটা ডক্টরের সাথে কীরকম সম্পর্ক থাকবে, কীরকম আচার আচরণ করবে, এটা ডক্টর তার পেশেন্টের সাথে কীরকম আচরণ করবে, এবং ডক্টর একটা স্টেটের উপর কীরকম দায়িত্ব থাকবে। ডক্টর বলতে আপনি একজন, আমাদের নিয়ম আছে যে আমার ডক্টর এবং আমার কোনো পরিচিত ডক্টর থাকলে অবশ্যই, এবং যদি বলে নিজে সে বলে যে আমি হচ্ছে একটা মেডিকেল স্টুডেন্ট, অবশ্যই দেখবেন আপনার স্যার ম্যাডামরা অবশ্যই হেল্প করতে, উনি বাধ্য, হেল্প করবে আপনাদের, হেল্প করবে অবশ্যই। এটা গেল ডক্টর পেশেন্ট বলতে আপনার পেশেন্টের প্রতি কিছু আচরণ আছে, নির্দিষ্ট পরিমাণ আচরণ, প্রফেশনালিজম মেনটেন করে আপনার এক্সামিনেশন করতে হবে, হিস্টোরি নিতে হবে, এগুলো কিন্তু ডক্টর পেশেন্ট রিলেশনশিপের মধ্যে। ওনাদের অবশ্যই আগের থেকে আপনি যে সার্জারি করেন বা কোনো ট্রিটমেন্ট দেন তার রিস্ক বলে দিতে হবে, যদি না বলে দেন এবং সমস্যা নিয়ে পরে আসেন, আপনি কিন্তু ল ফলো করেননি, মেডিকেল জুরিসপ্রুডেন্স ফলো করেনি। এটা যদি আপনার তদন্ত করে বের করে আপনি বলে দিননি ওকে আগের থেকে যে এইটার কারণে এইরকম সমস্যা হতে পারতো, এই ট্রিটমেন্টের কারণে এটা হতে পারতো, সাইড ইফেক্ট আছে, যদি না বলে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু বিএমডিসি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আবার ডক্টর স্টেট বলতে একটা এক্সাম্পল দিই, এই যে করোনার সময় আমাদের, কোভিডের সময় আমাদের স্যার ম্যামদের, ডাক্তারদের কিন্তু স্টেটের প্রতি একটা দায়িত্ব হয়েছিল যে ওনারা সকলের ট্রিটমেন্ট দিতে হবে নিজের জীবন দিয়ে হলেও। এইটাই হচ্ছে ডক্টর স্টেটের রিলেশনশিপ, যে কোনো মহামারী হলো, কোনো এপিডেমিক, কোনো স্পোরেডিক হলো, এগুলোর সময় আপনার ডক্টর স্টেটের রিলেশনশিপটা চলে আসে। এটা একটা লর মধ্যেও থাকে যে আপনার করতে বাধ্য আপনি। আচ্ছা, এবার লাস্ট জিনিস, আচ্ছা আমি আপনাদের বলে দিই, এই যে এখান থেকে এগুলো কিছুই বোঝানোর নাই আসলে, এগুলো পুরোটাই মুখস্থ। এই দেখেন এইম, এটা আসে, আপনারা কনসেপ্ট গাইড কিনে ফেলুন, কিনে দেখেন কোনটা আসে আপনাদের ইউনিভার্সিটিতে, সেটা মুখস্থ করে ফেলেন। এখানে কি বুঝাবো, এখানে দেখেন হোয়াট ইজ দ্য ইউজ অফ ফরেন্সিক মেডিসিন, ইউজ কি এটা একটু দেখে নেবেন। তারপরে এইম কি, অবজেক্টিভ কি, গোল কি, এগুলো আসলে কিছুই বুঝানোর নেই। সংজ্ঞা বুঝিয়ে দিলাম কারণ ইম্পর্টেন্ট আছে, একটু বুঝিয়ে দিলাম যাতে মাথায় থাকে, এগুলো আসলে বুঝানোর নেই। স্কোপ কি, এটা হচ্ছে ধরে বসে যে আচ্ছা তুমি তো ভাইবার সময় যে তুমি তো ফরেন্সিক মেডিসিন পড়ছো, এখন তোমার সামনে এই যদি তুমি এখানে ক্যারিয়ার করো তুমি কি কি করতে পারো। দেখেন এখানে কিন্তু গাইডে যেরকম ছিল ওর থেকে একটু আমি এক্সট্রা অ্যাড করে দিয়েছি বিভিন্ন আর্টিকেল ঘেটে, তা এগুলো একটু দেখে নিন, এগুলো আসলে কিছুই পড়ানোর নেই। আচ্ছা, এইটুকু দিয়ে আজকে শেষ করবো তাহলে। ব্রাঞ্চেস, ফরেন্সিক মেডিসিনের ব্রাঞ্চেস কি কি ব্রাঞ্চ আছে, আমরা বলেছিলাম যে সাবডিভিশন অফ ফরেন্সিক মেডিসিন, এই যে হ্যাভ সাম সাবডিভিশন আর নো সাবডিভিশন, ওই জিনিসটা কিন্তু আমরা আগে বলে আসছিলাম। তাহলে দেখেন 30-র বেশি, মোর দ্যান 30 ফরেন্সিক মেডিসিনের ব্রাঞ্চেস আছে। তাহলে প্রথমেই শুরু করবো, দেখেন একটা সূত্র আছে BCDE, তারপরে 2P 3O N RST, মানে PON RST, এভাবে মনে রাখবেন, পন RST। এখানে কিভাবে, প্রথমে বি কি, বি দিয়ে হচ্ছে ব্যালিস্টিক, মানে হচ্ছে বন্দুক এবং গুলি, আর্মস অ্যান্ড অ্যামুনেশন নিয়ে যখন আপনি ডিল করবেন একটা ফরেন্সিক স্পেশালিস্ট, সেটা হচ্ছে ফরেন্সিক ব্যালিস্টিক্স। ঠিক আছে, ধরেন যে একটা গুলি আপনার বুক ছেদ করে চলে গেছে, কিন্তু সেই বুলেট পাওয়া যাচ্ছে না, তাহলে আপনার বুলেট সম্পর্কে নলেজ রাখা লাগবে যে কত এর মিলিমিটারের বুলেটটা ছিল, এবং বুলেটটা যখন ছেদ করে চলে গিয়েছে কোনো ভিজিবল ইঞ্জুরি দেখা যাচ্ছে না কিন্তু পেশেন্ট মারা গেছে, কীভাবে ব্লাড লসের কারণে মারা যেতে পারে, সেইগুলো আপনাদের যখন এই নলেজগুলো ইউজ করবেন সেটা হচ্ছে ফরেন্সিক ব্যালিস্টিক। এরপর ফরেন্সিক বি এর পর কি বলেছিলাম, সি ক্রিমিনোলজি, ক্রাইম এবং ক্রিমিনালদের নিয়ে আপনি যখন পড়াশোনা করবেন ফরেন্সিকে, সেটা হচ্ছে ফরেন্সিক ক্রিমিনোলজি। ফরেন্সিক ড্যাকটাইলোগ্রাফি বলতে হচ্ছে আপনার এই ফিঙ্গারের প্যাপিলাতে আমার প্যাপিলারি ফ্রিকশন রিজেস থাকে, এই যে আপনার যে উঁচু নিচু খাঁজ কাটা, এই যে এটা নিয়ে যখন আমরা আইডেন্টিফিকেশন পারপোজ ইউজ করব, তার মানে কি আমার এক কথায়
ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যখন আমরা কাজ করব, এটা হচ্ছে ফরেনসিক ড্যাকটাইলোগ্রাফি। এরপর ফরেনসিক প্যাথোলজি, এই যে একটা পেশেন্ট আসছে হঠাৎ করে মারা গেল, আপনার হসপিটালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বা হচ্ছে 24 ঘন্টার আন্ডারই মারা গেল, এটা কিন্তু এখন আপনার দায়িত্ব যে আপনি এটার কজ বের করবেন, ম্যানার বের করবেন, না হয় কিন্তু আপনার আন্ডারে পেশেন্ট ভর্তি হয়েছে, আপনার ভর্তি হওয়ার 24 ঘন্টার মধ্যে কোনো ডায়াগনোসিসে আগেই মারা গেছে, তাহলে এটা কিন্তু আপনার বের করতে হবে। ফরেনসিক প্যাথোলজি তখন চলে আসবে, তখন আপনার হিস্টোলজিক্যাল স্যাম্পল নেবেন, নিয়ে দেখবেন যে কোন ধরনের প্যাথোলজির কারণে সে মরতে পারে। দেখা যায় যে এরকম অনেক অটোপসি আছে যেখানে কজই পাওয়া যায় না, এইগুলো হচ্ছে ফরেনসিক প্যাথোলজি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফরেনসিক প্যাথোলজি একটা ইম্পর্টেন্ট টপিক আপনাদের। ফরেনসিক সাইকিয়াট্রি, এটা হচ্ছে কোনো ইনসেন পার্সনকে নিয়ে যখন আমরা ডিল করব এবং সাইকিয়াট্রির নলেজকে আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ফরেনসিক সাইকিয়াট্রি। এরপরে অস্টিওলজি, বোন নিয়ে আমরা যখন পড়াশোনা করব, আপনার মাটি খুঁড়া হয়েছে, ধরেন যে একটা এক্সকেভেশনের কাজ চলছে, একটা নতুন বিল্ডিং তৈরি হবে, এই বিল্ডিং তৈরি হওয়ার সময় মাটি খুঁড়ে আপনার যে নিচে বেসমেন্ট বসায়, সেটা করার আগে সেটা ঠিক করছে, দেখা গেলো অনেক হাড়, প্রায় 50-60টার মতো হাড়। এখন এই হাড়গুলো গণকবর নাকি কোনো সেমিটারি ছিল এখানে আগে, এটা আপনার বের করতে হবে এবং তাদের এজ বের করতে হবে। এইগুলো হচ্ছে আপনার অস্টিওলজির কাছে চলে আসে তখন। এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা টপিক, এটা কিন্তু আপনার যারা ফরেনসিক পড়বে, তারপরে অ্যানাটমিস্ট কিন্তু এটা খুবই লাগে, এই যে স্টাডি অফ বোনস, ফরেনসিক অস্টিওলজি খুবই ইম্পর্টেন্ট এবং মজার একটা বিষয়। তারপরে ফরেনসিক নার্সিং, এই যে নার্সিংদের যে আপনার নার্সদের যে আপনার পেশেন্টদের সাথে ডিল করবে কীভাবে ফরেনসিকভাবে এই মেডিকো লিগাল কজ নিয়ে, সেটাই হচ্ছে আপনার ফরেনসিক নার্সিং। কারণ প্রথমে যখন একটা লোক আসে, ভাবেন যে আপনার মারামারির কোনো কেস, তখন কিন্তু নার্সরা প্রথমে গিয়ে অ্যাটেন্ড করবে, তাদের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে, ডাক্তার তো ডিরেক্টলি ট্রিটমেন্ট দেয় না। এই দেখেন নার্স গিয়ে হচ্ছে চোখের এখানে ঠিক করে দিচ্ছে, মেবি কোল্ড আইস দিয়ে দিচ্ছে, এইগুলো, এটা হচ্ছে ফরেনসিক নার্সিং। ওডোন্টোলজি, দাঁত নিয়ে কাজ করবেন, দাঁত, এই দাঁতের ওই আবার সেই অস্টিওলজি ওডোন্টোলজি কাছাকাছি। একটা স্কাল পেলেন মাটি খোঁড়ার সময়, এই স্কালের দাঁতগুলো পেলেন তার সাথে ইনট্যাক্ট, এই দাঁতের আপনার কি বলে, দাঁতের লেন্থ, তারপরে দাঁতের ভ্যারিয়েশন, মানে কোনটা উঠেছে আগে কোনটা উঠেছে পরে, এটা দিয়ে আপনি বের করতে পারবেন যে সে বাচ্চা ছিল নাকি বৃদ্ধ ছিল, পুরুষ ছিল না মহিলা ছিল, এটাই হচ্ছে ওডোন্টোলজি। আর এরপর হচ্ছে আচ্ছা ফরেনসিক অবস্টেটিক্স, এটা হচ্ছে আপনার মেডিকো লিগাল অ্যাসপেক্ট অফ ডেলিভারি, ধরেন যে অ্যাবর্শন ল, তারপরে হচ্ছে আপনার এই যে ক্রিমিনাল অ্যাবর্শন করে যেটা, এগুলো, একটা মায়ের মৃত্যু হয়েছে, ধরেন যে একটা মায়ের মৃত্যু হয়েছে, আপনি অটোপসি করার সময় দেখলেন যে তার যে প্রেগনেন্সি যে সাইন সিমটম সেগুলো ছিল, তার মানে কি হতে পারে, তার মানে একটাই পসিবল কজ হতে পারে যে এই ক্রিমিনাল অ্যাবর্শন করেছে, এই ক্রিমিনাল অ্যাবর্শনের কারণে, যেহেতু এটা ক্রিমিনালি করেছে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে ওইরকম সঠিক প্রসিডিওর মেনটেন হবে না, সেপসিস, তার মানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে, এবং মায়ের সেপসিস হয়ে গেছে, মানে ইনফেকশন ছড়িয়ে গেছে বডিতে, এর কারণে মায়ের মৃত্যু হয়েছে। এইটা একটা এক্সাম্পল দিলাম ফরেনসিক অবস্টেটিক্স। আচ্ছা, ফরেনসিক এন্টোমোলজি হচ্ছে আপনার যে কোনো ইনসেক্ট নিয়ে যখন আমরা কাজ করব, আপনার একটা দেখবেন যে মরা বডিতে মাছিরা এসে ডিম পাড়ে, সেই ডিম পেড়ে হ্যাচ হয়, বাচ্চা, মাছির বাচ্চা বের হয়, তারপর বিভিন্ন আরও পোকামাকড় আসে, ঠিক আছে। এই যে এই জিনিস নিয়ে আমরা হচ্ছে অনেক কিছু বের করতে পারি, খুব ইম্পর্টেন্ট জিনিস ফরেনসিক এন্টোমোলজি, আপনি বিশ্বাস করবেন না যে এটা যে কত ইম্পর্টেন্ট, এইটা যখন ডিল করবে তখন এন্টোমোলজি। তারপরে লিমনোলজি, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার এনভায়রনমেন্ট, আপনার এটা ইউজ হয় হচ্ছে ড্রাউনিং এর ক্ষেত্রে। একটা লোক যদি পানিতে পড়ে সাঁতার কাটতে গিয়েছিল সকালবেলা, তখন সে পা পিছলে পড়ে গেছে, কারণ তার ধরেন মৃগীরোগ ছিল, মৃগীরোগ বলতে যে খিঁচুনি, এটা কি বলে, এপিলেপসি সিজার হয়েছে, সিজার হওয়ার কারণে সে হচ্ছে অজ্ঞান হয়ে পানির মধ্যে পড়ে গেছে, এইটা এখন অ্যাক্সিডেন্টাল কজ, এখন তাকে কে ডুবিয়ে মেরে ফেললো নাকি সে অ্যাক্সিডেন্টের কজ হলো, সেটা আমরা বের করার জন্য আমরা হচ্ছে লিমনোলজি। ডায়াটম, বিভিন্ন ডায়াটম আছে, আমরা কিন্তু ডায়াটম সম্পর্কে জানি যে ছোট ছোট ক্ষুদ্র প্ল্যাংটন থাকে, এই প্ল্যাংটনদের ইউজ করে আমরা হচ্ছে বের করতে পারবো স্টাডি অফ ফ্রেশ ওয়াটার এনভায়রনমেন্ট, সেটা চলে আসে লিমনোলজির আন্ডারে। এগুলো বেশি ইম্পর্টেন্ট না, লিমনোলজি লাগে না আপনাদের, অবস্টেটিক লাগে না, নার্সিং লাগে না, এগুলো মেনলি। রেডিওলজি ইম্পর্টেন্ট, এই যে রেডিওলজি, যে সিটি স্ক্যান, এক্স রে, এগুলো দিয়ে আমরা যখন বিভিন্ন দেখেন এজ ডিটারমিনেশন করতে পারি, বোনস দেখে বোনসের এজ ডিটারমিনেশন করতে পারি, ফিটাস দেখে হচ্ছে মায়ের পেটে বাচ্চা ছিল কিনা সেটা চেক করতে পারবো, তারপরে মানে হচ্ছে তারপরে ইউটেরাইন ডেথ হয়েছে, মানে পেটে থাকা অবস্থায় বাচ্চার ডেথ হয়েছে, সেটা চেক করতে পারবো। তারপরে যে কোনো মিসাইল বলতে হচ্ছে আপনার যে যে বোম থেকে স্প্লিন্টারগুলো বেরোয় আসে, মানে একটা ধরেন যে একটা বোম বাস্ট হলো, তার মধ্যে তো বিভিন্ন কি থাকে, গ্যাস, গান পাউডার থাকে, তারপরে এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল থাকে, আর হচ্ছে ছোট 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 স্প্রিংটার থাকে, যেগুলো আপনার গায়ে এসে লাগবে, লাগার মাধ্যমে আপনাকে ক্ষয়ক্ষতি করবে, সেই স্প্রিংটারগুলোকে এখানে মিসাইল বলা হচ্ছে। এই মিসাইলগুলো আপনার এই যে দেখেন ছোট 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 ছোট, এটা মেবি রবার বুলেট লেগেছে ইনার গায়ে,
এইটাই দেখানো হচ্ছে, এটা আপনি এক্সরের মাধ্যমে বের করতে পারবেন। ডায়াগনোসিস অফ হেড ইনজুরি, মাথার কোনো স্কাল ফ্র্যাকচার হয়েছে কিনা এটা ইউজ করতে পারবেন। লাইফ বার্থ, ওই যে আমি একটু আগে বললাম ফিটাস আছে কিনা, যদি থাকে সে মৃত্যু মানে বেঁচে আছে কিনা, এগুলো লাইফ বার্থ। ও আরেকটা জিনিস, এখানে আপনার ওই যে টিবিয়ার হেড অফ টিবিয়া এবং হচ্ছে লোয়ার এন্ড অফ ফিমার, এটা কিন্তু আপনারা আগে পড়ে আসছেন, এটা দিয়ে আপনার লাইফ বার্থ বের করতে পারেন কিন্তু। আচ্ছা, এরপর হচ্ছে সেরোলজি, সিমেনোলজি, এই দুটো হচ্ছে আমরা ব্লাড স্টেইন, তারপর হচ্ছে কোনো ইউরিন, স্যালাইভা, তারপরে সিমেন, এগুলো ইউজ করে আমরা বিভিন্ন স্টেইন পড়ে থাকি। এই যে যে আপনার জামায় একটা ব্লাড স্টেইন পড়ে আছে, এটা দিয়ে আমরা কার ডিএনএ বের করতে পারবো, ক্রিমিনাল বের করতে পারবো। তারপরে এখানে স্টেইন ইউজ করে অনেক কিছু করা যাবে, এইগুলো। তাহলে সেরোলজি, সিমেনোলজি। আর আর এস টি, আমরা আর গেল, এস এবং টি, লাস্টে টি দিয়ে দেখেন 3টা টি। টক্সিকোলজি, এইটা হচ্ছে পুরো আর একটা, মানে ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি। তাহলে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্স। এটার সংজ্ঞাটা আপনারা আগের থেকে মুখস্থ করে রাখেন, যদি আপনারা গাইড খোলেন, খুলে গাইড থেকে আপনার টক্সিকোলজির সংজ্ঞাটা আজকে ওই আপনার এই সংজ্ঞাগুলোর সাথে লিখে ফেলেন, লিখে মুখস্থ করতে থাকেন। এটাও আবার হচ্ছে ফেল পাশের সংজ্ঞা। তারপর যে থ্যানাটোলজি, ট্যাফোনমি, এটা আমরা বলে ফেলেছি ডেথ নিয়ে কাজ করবে, ডেথের পরে যে আপনার পোস্টমর্টম চেঞ্জেস হবে সেটা নিয়ে কাজ করবে। এই হলো আপনাদের ব্রাঞ্চেস, এবং হচ্ছে প্রথম আইটেমের কিছু অংশ শেষ করলাম। তাহলে আমরা এইভাবেই আস্তে আস্তে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। 3-4 ক্লাসের মধ্যে আপনার 3টা আইটেম আশা করি শেষ হয়ে যাবে। আমি একসাথে পড়াচ্ছি কারণ আবারও বলি যে প্রথম দিকের টপিকগুলো এইভাবে আপনি দেখলেন তো, মানে কীরকম মুখস্থ টাইপের, কিন্তু বুঝলে মজা লাগবে, সেটা বুঝাবে কে, সেটা একটা সমস্যা। এর জন্য আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকুন। দেখেন এখানে আর বেশি টপিক নাই, ফার্স্ট আইটেমটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকে এতটুকুই থাক। সবাইকে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ।